দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ন্যায়ের বিধান দিলেন রঘুপতি নিমাই রঘুমণি রঘুবর, উত্তরে রঘুমণি। যতীন দাস অনশন করে 63 দিন, 53 দিন, 50 দিন, 100 দিন, 63 দিন। বন্যার ফলে দুই ভাইয়ের কুটির কি হয়? ভেসে যায়, ভেঙে যায়, ধসে যায়, খান খান হয়ে যায়। ভেসে যায়। কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী, লাল ধরণী, পাণ্ডুর ধরণী, তরণী, শ্যামল ধরণী। হাবুর বিপদ গল্পে হাবু কোন বেঞ্চে বসে? শেষ বেঞ্চে, মাঝের বেঞ্চে, দ্বিতীয় বেঞ্চে, প্রথম বেঞ্চে? মাঝের বেঞ্চে। ছুটি পেলে কিশোরটি কোথায় ছুটে যেত? সমুদ্রে, পাহাড়ে, নদীতে, মরুভূমিতে, উত্তর হবে সমুদ্রে। রূপলির সঙ্গে সঙ্গে CCH এর খেলা কত বছর হয়নি? 10, 11, 12, 13, 11। 100 মিটারে সোনার মেডেল কে পেতে পারে? মোনা, বিষ্টু, ননি, রাম, উত্তর হবে বিষ্টু। 2 থেকে রয়েছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, কার 300 কোটি সন্তান? ভারত মাতার 300 কোটি সন্তান। যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিল? যতীন দাস উত্তর কলকাতায় শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিল। মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর করা। মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর হলো হিন্দু মুসলমান ধর্মাবলম্বী মানুষ। মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে আছে? নদীর তীরে অবস্থিত ছায়াময় গ্রামগুলিকে ঘিরে অনেক প্রেম আছে। সুধীরবাবু কপালে ভাঁজ কিসের চিহ্ন? সুধীরবাবুর কপালের ভাঁজ অসন্তোষের চিহ্ন। কিশোরের মন লাগে না কিসে? খেলাধুলা করতে কিশোরের মন লাগে না। রূপলির সঙ্গে সঙ্গে কাদের খেলা হয়েছিল? রূপলির সঙ্গে সঙ্গে CCH দলের খেলা হয়েছিল। নট আউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? নট আউট খেলাটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। 1929 খ্রিস্টাব্দে 13 জুলাই অনশন শুরু হয় কেন? লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাস সহ তার 15 জন সহযোদ্ধার উপর অমানুষিক পুলিশি নির্যাতনের প্রতিবাদে তারা 13 জুলাই 1929 সালে সমবেতভাবে অনশন শুরু করেন। এক বৃন্তের 2টি কুসুমের অর্থ কী? উদ্ধৃতাংশটির অর্থ হলো একটি বোটায় 2টি ফুল। তবে কবি এখানে ভারতে অবস্থিত হিন্দু ও মুসলমান 2টি সম্প্রদায়কে 2টি ফুল বলে গণ্য করেছেন। দুই জাতি ভাই সমান মনে মড়ক এলে দেশে, এর মধ্যে দিয়ে বক্তা কি ইঙ্গিত করেছে? দুই জাতি ভাই সমান মোড়ে মড়ক এলে দেশে। বক্তা এর মধ্যে দিয়ে বলেছেন দেশে মড়ক বা মারণ রোগ দেখা দিলে তার প্রভাব থেকে হিন্দু মুসলমান কেউ বাদ যায় না, অর্থাৎ মৃত্যু কখনো জাতি বর্ণ ধর্ম বা জাতি ধর্ম বর্ণ বিচার করে আসে না। হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কারণ ওই বেঞ্চটির ওপর শিক্ষক মহাশয়দের সর্বদা কড়া নজর থাকে। হাবু ক্লাসে পড়া না করে স্কুলে আসায় সেদিন সে সিদ্ধান্ত নেয় যে মাঝামাঝি বেঞ্চে বসবে। কপালে থাকলে আর 5 জনের ভিড়ে মিশে হয়তো বা সে এবারের মতো রেহাই পেয়ে যেতে পারে। তাই হাবু 3য় বেঞ্চের এক কোণায় 3 কড়ির পাশে বসে পড়ে। এরপর বিষ্টু বল ডেলিভারি দিল। বল ডেলিভারির আগে বিষ্টু যা ঘটনা ঘটায় তা বিবৃত করো। বল ডেলিভারি দেওয়ার আগে বিষ্টু ননিদার টিপস অনুযায়ী বিভিন্ন ঘটনা ঘটেছিল। বোলিং করার আগে বিষ্টু গুনে গুনে 26 কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার কাটলো। তারপর বল হাতে ছুটে বোলিং ক্রিজে পৌঁছানোর আগে আবার পিছু হটে গিয়ে গোল করে ঘুরপাক খেতে শুরু করলো। পাগলের মতো কখনো ঘুরে পাক খেয়ে, কখনো লাফিয়ে, আবার কখনো বোলিং মারকে ফিরে গিয়ে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছিল। লাফিয়ে কিন্তু ব্যাটসম্যানকে বল করছিল না। খেলা শেষে নির্ধারিত সময় পর্যন্ত এইভাবেই ছুটে গিয়েছিল বিষ্টু। মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখনই আগ্রহপূর্ণ দৃষ্টিতে নিজের জীবন থেকে এই ধরনের প্রাণের দিকে তাকান তখন তার পৃথিবীকে ভালো বলে মনে হয়। ভালো মন্দ, সুখ দুঃখ এবং অন্ধকার আলো এসবই পৃথিবীর অপরিহার্য অঙ্গ। পৃথিবীতে অবস্থানকারী সবার কাছে এদের গুরুত্ব আছে। এদেরকে গ্রহণ করেই প্রত্যেকটি জীবন কাটাতে হয়। জীবনের যেমন সুখের প্রয়োজন আছে তেমনই দুঃখেরও প্রয়োজন আছে। সেই সঙ্গে ভালো মন্দ এবং প্রকৃতির আলো অন্ধকারও জীবনকে পরিপূর্ণ করে তোলে। এই ভালো মন্দ, সুখ দুঃখ, আলো অন্ধকার নিয়ে সব মিলিয়ে এই পৃথিবীকে কবির ভালো বলে মনে হয়েছে।
4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো, যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 সমান সমান 20। যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? 16 শতকে দিল্লির মোগল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে অধুনা বাংলাদেশে 12 জন বিখ্যাত ভূস্বামী ছিলেন। তারা একত্রে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে অন্যতম শক্তিশালী ভূস্বামী ছিলেন রাজা প্রতাপাদিত্য। যশোর, খুলনা ও 24 পরগনার এক বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ ধোমঘাট ছিল তার শাসনাধীন। বাংলার মোগলরা আধিপত্য বিস্তারে চেষ্টা করলে প্রতাপাদিত্য মোগল রাজশক্তির বিরুদ্ধে ভয়ানক যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন। জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? জেলে যতীন দাসেরকে জোর করে দুধ খাওয়াতে গেলে ফুসফুসে দুধ ঢুকে গিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। 48 ঘন্টা পর তার জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন তার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। এছাড়াও যতীন দাস লক্ষ্য করেন তার পাশে রাখা আছে একটি স্লেট ও পেন্সিল। তার বুঝতে বাকি থাকে না যে জীবনের আর কোনোদিন তিনি কথা বলতে পারবেন না। এরপর যতীন দাস যাতে তার মনের ভাব, ইচ্ছা অনিচ্ছা অন্যকে জানাতে পারে, তার জন্য তার পাশে স্লেট ও পেন্সিল রাখা হয়েছিল। কবি কল্পনার নৌকাযাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন? রবীন্দ্রনাথের কাল্পনিক নৌকাযাত্রায় এই ধরনের বহু চোখ ভোলানো এবং মন চড়ানো দৃশ্য ধরা পড়েছে। তিনি মানুষ চোখে দেখেছেন এই ধরনের শস্য শ্যামল রূপ এবং ছায়া সুশীলত বা সুশীল। কবির কল্পনায় নৌকাযাত্রার কী কী দৃশ্য তিনি দেখেছেন? রবীন্দ্রনাথের কাল্পনিক নৌকাযাত্রায় এই ধরনের বহু চোখ ভোলানো এবং মন জোড়ানো দৃশ্য ধরা পড়েছে। তিনি মানুষ চোখে দেখেছেন এই ধরনের শস্য শ্যামল রূপ এবং ছায়া সুশীতল ছোট ছোট গ্রামগুলিকে। কবি এই সমস্ত দৃশ্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রত্যক্ষ করেছেন। কবির আন্তরিকতাপূর্ণ দৃষ্টি ধরা পড়েছে। নদীর কিনার থেকে সুখ দুঃখ যেন দুই ভাই বোনের মতো তার দিকে করুণ দৃষ্টি তাকিয়ে আছে। কবি খুব আগ্রহের সঙ্গে এই গ্রাম্য দৃশ্যগুলিকে অবলোকন করেছেন। এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? সুধীরবাবুর মেথড অর্থাৎ শিক্ষণ পদ্ধতি হলো তিনি ক্লাসে ঢুকে চেয়ারে বসে ছাত্রদের জিজ্ঞাসা করবেন, গতদিন যে রচনা লিখতে দিয়েছেন তা সকলে তৈরি করে এনেছে কিনা। এরপর সবাই সম্মতি জানালে তিনি বেছে বেছে কয়েকজনকে লেখা পড়তে বলবেন এবং বাকিদের সেগুলি মন দিয়ে শুনতে বলবেন। এটাই তার মেথড। সুধীরবাবু এমন মেথড অবলম্বন করেন কারণ তিনি চান একে অন্যের লেখা শুনে যেন শিক্ষার্থীদের মধ্যে বিষয় সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হয়। তিনি পরে সকলের খাতা বাড়িতে নিয়ে গিয়ে সংশোধন করে দেন, কিন্তু প্রত্যেকের লেখা যেহেতু প্রত্যেকের পড়ার সুযোগ পায় না, তাই অন্তত ক্লাসের কয়েকটি রচনা শুনলে শিক্ষার্থীরা নিজের লেখার মান সম্পর্কে অনেকটা ধারণা লাভ করতে পারবে। এই উদ্দেশ্যেই তিনি এই ধরনের মেথড প্রয়োগ করেন। ঝিনুকুড়োয় জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। ঝিনুকুড়োয় জ্ঞানের সাগর বেলায় বিখ্যাত ছড়াকার আনন্দশঙ্কর রায়ের কিশোরী বিজ্ঞানী কবিতায় বর্ণিত এক কিশোর অবকাশ পেলেই সমুদ্রের ধারে ছুটে গিয়ে নানান রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে বেড়াতো। সন্ধে হয়ে গেলে বাড়ি ফেরার কথা তার মনে থাকতো না। তারপর পরিণত বয়সে সে ঝিনুকরূপী বিদ্যারত্নকে জ্ঞানের সাগরতত্ত্বে সন্ধান করতে থাকে। এই বিদ্যারত্নকে সে অবজ্ঞা ভরে মারিয়ে যায় না। তার পাওয়া এক একটি ঝিনুক যেন জ্ঞান সাগরের এক একটি মূল্যবান রত্নবিশেষ। তাই সে এক মনে জ্ঞানরূপী ঝিনুককে জ্ঞানের সাগর তটে খুঁজে বেড়ায়। চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিল? তার এমন আবেদনের কারণ কী ছিল? সিসিএইচ দলের তরফ থেকে করা আলোর অভাবের আবেদন মঞ্জুর হয়ে গেল। আবেদনকারী ছিলেন সিসিএইচ দলের ননিতা। রূপলি ব্যাটসম্যান জানালো যে বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না, ফলে শুরু হয় তর্কাতর্কি। ননিদা বুঝলেন মিষ্টুকে আরও 5টা বল করতে হলে রূপলি যেভাবেই হোক জেতার জন্য একটি রান করে ফেলবেই। তাই ননিদা দলকে পরাজয়ের হাত থেকে বাঁচতে তাড়াতাড়ি আলোর অভাবের আবেদন করে বসেন। 5 দাগে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। হযবরল এ বর্ণিত হিজিবিজবিজের খুঁড়োর নাম কি? হিজিবিজের খুঁড়োর নাম হচ্ছে তকাই।
হযবরলা বর্ণিত ছাগলে সেজমামা কীভাবে মারা গেল? ছাগলে সেজমামার আধখানা কুমিরে খেয়েছিল আর বাকি আধখানা মারা গেল। হযবরলা বর্ণিত ব্যাকরণ সিংহের ডিগ্রি কি? ব্যাকরণ সিংহের ডিগ্রি বিএ খাদ্য বিশারদ। ন্যাড়া মাথার বিপরীতে কীরকম লোক দেখা গেল? ন্যাড়া মাথার বিপরীতে জটাধারী লোক দেখা গেল। হযবরলা বর্ণিত সবশেষে আসামি কে হলো? গল্পের সবশেষে আসামি হলো ন্যাড়া। 6 দিন রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। হযবরলা বর্ণিত কাকটা কি দেখে দোকানপাট বন্ধ করে চলে গেল? হযবরলা বর্ণিত ছাগলে কি খায় এ কথা কার কখন সে এ কথা বলেছিল? উত্তরটা দেখে নাও, আমি আর মুখে বলছি না, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, হযবরলা বইটিতে কোন চরিত্রকে তোমার সব থেকে ভালো লেগেছে, কেন ভালো লাগলো সে বিষয়ে বলো। দেখে নাও। পরে হচ্ছে নিচে যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ধাতু বিভক্তি কাকে বলে? কাল ও পুরুষভেদে যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতুর উত্তরে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই বর্ণ বা বর্ণসমষ্টিকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে। বাক্য কাকে বলে? পরস্পর অর্থের সম্পর্কযুক্ত পদগুলি জুড়ে নির্দিষ্ট ক্রম অনুযায়ী বিন্যস্ত হয়ে যখন কোনো বক্তব্য, ধারণা বা ভাবনাকে প্রকাশ করে তখন সেই এককগুলিকে বলা হয় বাক্য। নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলিকে রূপান্তরিত করো। চোখে ভালো দেখতে পাচ্ছি না, অভ্যর্থনাক বাক্যে। চোখে খারাপ দেখছি, নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলিকে রূপান্তরিত করো। রাতে ট্রেন ধরতে হলে তাড়াতাড়ি করো, নঙর্থক বাক্য। রাতে ট্রেন ধরতে হলে দেরি করো না, নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলিকে রূপান্তরিত করো। সেদিনের খেলা শেষ হলো এবং সবাই খুশি মতো বাড়ি ফিরল। সরল বাক্য। সেদিন খেলা শেষ হলে সবাই খুশি মতো বাড়ি ফিরল। নির্দেশ অনুযায়ী বাক্যগুলি রূপান্তর করো। আমার ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম। আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম, এটা যৌগিক বাক্যে। আমরা ছবি আঁকছিলাম এবং গান শুনছিলাম। 8 দাগে রয়েছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 8। একটি আদর্শ বিদ্যালয়, স্বামী বিবেকানন্দ, দৈনন্দিন জীবনী বিজ্ঞান, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, তোমার জীবনের লক্ষ্য। আর 9 দাগের যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। প্রশ্নের মান 6। বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক মহাশয়ের নিকটে আবেদনপত্র লেখো। আর রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে তোমার এলাকার পৌর প্রধান বা অঞ্চল প্রধানকে একটি পত্র লেখো। পরে 10 দাগে নিচের অনুচ্ছেদটি পড়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। যে তোমাদের অনুচ্ছেদ অর্থাৎ প্যাসেজটা তুলে দেওয়া হচ্ছে, এই প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। অজয় নদীর রূপ নিয়ে কবিরা কি বলেছে? কবিরা অজয় নদীর সর্বনাশার রূপ সম্বন্ধে কবিতা আর গান লিখেছে। অজয় নদীর রূপ নিয়ে কবিরা কি করেছে? কবিরা অজয় নদীর সর্বনাশার রূপ সম্বন্ধে কবিতা আর গান লিখেছে। অজয় নদীর উৎপত্তিস্থল কোথায়? অজয় নদীর উৎপত্তিস্থল ছোটনাগপুরের মালভূমিতে। অজয় নামের মানে কি? অজয় নামের মানে হলো যাকে পোষা বা পোষ মানো যায় না। কাঠের নৌকার টুকরো বর্তমানে কি হয়ে গেছে? কাঠের নৌকার টুকরো এখন পাথরের মতো হয়ে গেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাইক প্লিজ সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই 6ষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের ফাইনাল পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।